এসএসসি 25 ব্যাচ তোমাদের কলেজ আবেদনের নীতিমালা কিন্তু শিক্ষা বোর্ড থেকে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে আমার পিছেই দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা। এই পিডিএফটিতে আমাদের শিক্ষা বোর্ড থেকে তোমাদের জন্য কি কি নোটিশ এসেছে এটাই এক্সপ্লেন করবো এই পুরো ভিডিও জুড়ে, এবং ভিডিওতে তুমি জেনেও যাবে যে কোন কোন জিনিসগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে অথবা কোন ভুলগুলো তুমি করলে তোমার কলেজের চয়েস বা চান্স পাবে না, সেই বিষয়গুলো এই ভিডিওতে জেনে যাবে। সো আসো চলো ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই আসি এই ডকুমেন্টটার সবচেয়ে শুরু পার্টটাতে। এখানে তোমাকে প্রথম 1.0 সেকশনটাতে মানে এই সেকশনটাতে বলে দেওয়া আছে যে এই পিডিএফটিতে কি কি সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো বেশিরভাগ সময় এই পিডিএফে ব্যবহৃত হবে, তাই তোমাকে জেনে রাখতে হবে যে এই সংজ্ঞাগুলোর মানে কি কি। প্রথমে আসি যে বোর্ডের মানে এখানে বোঝানো হচ্ছে সরকার কর্তৃক আইন দ্বারা স্বীকৃত কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা যারা আছো ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যারা যারা আছো ওদেরকে বোঝানো হচ্ছে। এরকম ভাবে আমরা দেখবো যে এখানে আমাদের অনেকগুলো টার্মস আছে, যেমন কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান মানে তোমার নিজস্ব কলেজ যেখান থেকে তুমি এসএসসি অথবা এইচএসসি দিয়েছো ওটার কথা বলা হচ্ছে। তারপরে তোমার বিভাগ, যেমন অনেকে সায়েন্সে আছো, কমার্সে আছো, আর্টসে আছো, ওদের বিভাগের ব্যাপারে এখানে বলা হচ্ছে। এর পরবর্তীতে আছে নির্ধারিত ফর্ম, তারপরে শিক্ষার্থী প্রার্থী। নির্ধারিত ফর্ম হচ্ছে ভর্তির জন্য তুমি অনলাইনে যেই ফর্মটা ব্যবহার করছো, অনলাইনে যেহেতু আমাদের ভর্তিটা করতে হবে ওই ফর্মটার ব্যাপারে এই টার্মটা ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে শিক্ষার্থী অথবা প্রার্থী, এটা হচ্ছে তোমরাই শিক্ষার্থী অথবা প্রার্থী। পরবর্তীতে যদি আমরা যাই আমরা দেখব বিশেষ চাহিদা সম্পন্ন আছে এবং বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিউনিটি আছে। এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা করতে হবে না। সো এবার চলে আসো আমাদের মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন। এটাই আমাদের কলেজ আবেদনের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা। প্রথমে আসি, আমাদের এখানে বলা আছে যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সাল অথবা পরবর্তী 2 সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে যারা যারা পাশ করেছে শুধুমাত্র তাদের জন্যই এই পিডিএফটি প্রযোজ্য। এর পাশাপাশি এখানে আমরা দেখব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই শিক্ষার্থীগণরা আছে ওদেরও এখানে ইনক্লুডেড। তার পরবর্তীতে কলেজ ও সমমানের প্রতিষ্ঠাতে একাদশ শ্রেণীতে যারা ছিল তাদেররাও এই ফর্ম অনুযায়ী ভর্তির যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আসি, যারা যারা হয়তো বাংলাদেশে না থেকে বিদেশে থাকছে এবং এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য কিন্তু এই ভর্তির প্রসেসটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম। জাস্ট তোমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে সনদের মান নির্ধারণ করতে হবে তোমাদের শিক্ষা বোর্ড থেকে। এটা যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু এই পিডিএফ অনুযায়ী যেই ভর্তি নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী তুমি কলেজে ভর্তি হতে পারবে। এবার যাচ্ছি পরের পৃষ্ঠাতে যদি আমরা চলে যাই আমরা এখানে দেখব যে আমাদের ভর্তি আবেদন একজন প্রার্থী নিম্নরূপে কিভাবে বিভাগ নির্বাচন করতে পারবে এই নমুনাগুলা বা এই নীতিগুলো তোমাদের এখানে দেওয়া আছে। আমি অলরেডি তোমাদের জন্য কিছু জিনিস দাগিয়ে রেখেছি, সেই জিনিসগুলো একটু একটু করে এক্সপ্লেইন করছি। প্রথমে আসছে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা। মানে কি, বিজ্ঞান বিভাগ থেকে তুমি বিজ্ঞানে যেতে পারবে, বিজ্ঞান বিভাগ থেকে তুমি মানবিকে যেতে পারবে, বিজ্ঞান বিভাগ থেকে তুমি ব্যবসায় শিক্ষায় যেতে পারবে। তো এই বিভাগগুলা পরিবর্তনের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। যেমন মানবিক বিভাগ থেকে তুমি মানবিকে যেতে পারবে এবং ব্যবসায় শিক্ষায় যেতে পারবে, ব্যবসায় শিক্ষায় হতে ব্যবসায় শিক্ষা এবং মানবিকে যেতে পারবে। সায়েন্সে কিন্তু তোমরা যেতে পারছো না, সো এটা একটু মাথায় রাখতে হবে। পরবর্তীতে যদি আসি, যদি কেউ হচ্ছে বিভাগ এবং পড়ার স্টাইলই চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু যে কোনো বিভাগ মানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত বিভাগে যে কোনোটিতে ভর্তির আবেদন করতে পারবে। এর পাশাপাশি আমরা যদি দেখি এখানে মাদ্রাসা বোর্ডের ইনফরমেশন দেওয়া আছে এবং কারিগরি শিক্ষা বোর্ডের ইনফরমেশন দেওয়া আছে। যারা যারা তোমরা এই 2 বোর্ডের আছো তোমরা এই ভিডিওটা পজ করে কমেন্টে আমি এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে তোমাদের ইনফরমেশনগুলো প্রপারলি পড়ে ফেলতে পারবে। সো চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী নির্বাচন অনুসরণীয় পদ্ধতিগুলো আমাদেরকে বলা আছে। এইগুলো আমরা এখন একটু দেখে ফেলবো, এখানের ইম্পর্টেন্ট লাইনগুলো কোনগুলো। প্রথমে আছে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না, এটা মাথায় রাখতে হবে। শিক্ষা বোর্ড অনুযায়ী কিন্তু কোনো কলেজই পরীক্ষা নিতে পারবে না, এক্সেপ্ট দেয়ার আর ফিউ কলেজেস যেখানে হচ্ছে এক্সাম নেওয়া হয়, যেমন নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজে। ওই কলেজগুলোতে আলাদা ভিত্তিক কলেজ অ্যাডমিশন প্রসেস রান করা হয়, যেখানে তুমি একটা পরীক্ষা দিয়ে তারপরে বাছাই পর্বে যেতে পারবে। বাই দ্য ওয়ে 10 মিনিট স্কুলের কিন্তু কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্সটা রানিং আছে, যেটাতে গত 4 বছরে আমাদের প্রায় 3000-এর বেশি শিক্ষার্থী এই 3টা কলেজে চান্স পেয়েছে। তো তোমরা যাদের ওই 3টা কলেজে চান্স পাওয়ার ইন্টারেস্ট
আছে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব না, ওটা দেখে নিও। চলো আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে আমরা দেখছি যে এখানে বলা আছে বাছাই পরীক্ষা তো গ্রহণ করা হবে না, শিক্ষার্থীরা শুধুমাত্র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। সো যেগুলাতে ভর্তির পরীক্ষা নেই ওগুলাতে শুধুমাত্র এসএসসির ফলাফলের উপর নির্ধারণ করেই তুমি কলেজের আবেদনগুলো করতে পারবে। এরপরে আসছি পরের লাইনে। পরের লাইনে যদি আমরা দেখি এখানে কোটার ব্যাপারে বলা আছে যে কলেজ আবেদনের সময় কোন কোন কোটা প্রযোজ্য হবে এবং কিভাবে ওই কোটার নাম্বারসগুলো কত এগুলো তুমি জেনে যাবে। সো এখন চলো প্রথমটাতে আসি। প্রথমে যদি আমরা দেখি 93% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে, মানে তোমার এসএসসি রেজাল্ট অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি আমরা যদি দেখি শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা অথবা কর্মচারীদের সন্তানদের জন্য 1% এবং অধীনস্থ দপ্তর সংস্থা কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে 1%, মোট মিলিয়ে 2% আসন বরাদ্দ থাকবে ওদের জন্য। সো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যদি আবেদনকারীর সংখ্যা, মানে এই নাম্বারগুলোতে যদি আমরা দেখি এই 2%-এর ভিতরে আবেদনকারীর সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে, মানে ধরো টোটাল 2% সিটের জন্য হয়তো 5টা সিট আছে, 5টাতে 5 জনই আছে, 6 নাম্বার মানুষকে সিলেক্ট করার সময় আমাদের যেহেতু 5টা সিট মেধা ভিত্তিতে এসএসসি রেজাল্টের ভিত্তিতে সিলেক্ট করা হবে। এরপরে যদি আমরা যাই দেখতে পারবো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ভর্তির জন্য 5% কোটা থাকবে, যেটার জন্য তোমার অবশ্যই সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গ্যাজেটের সত্যায়িত কপি দিতে হবে, না হলে তোমার এই মুক্তিযোদ্ধা কোটার যে আবেদনটা আছে এটা গ্রহণযোগ্য হবে না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই এবার খুবই সুন্দর একটা জিনিস করা হয়েছে, সেটা হলো যদি কোনো কারণে আমরা দেখি যে এই যেই কোটাগুলো আছে, প্রিভিয়াসলি 2% দেখলাম, এরপরে মুক্তিযোদ্ধা কোটার জন্য 5% দেখলাম, যদি দেখা যায় যে কোনো কারণে এই আসনগুলো ফিল আপ হচ্ছে না, তখন যেটা হবে যে কোনো অবস্থাতে আসন শূন্য রাখা যাবে না এবং প্রিভিয়াসলি যারা যারা মেধার ভিত্তিতে চান্স পেয়েছিল তাদেরকেই কিন্তু আবার কলেজের অ্যাপ্লিকেশনের আন্ডারে নিয়ে আসা হবে, মানে এই সিটগুলো ফাঁকা যাবে না। সো কোটাতে যদি ফিল আপ হয়ে যায় তাহলে তো ফিল আপ হয়ে গেলো, আর যদি ফিল আপ না হয় তাহলে নর্মাল প্রসেসে যেভাবে তোমরা আবেদন করে সিলেক্ট হও ওই প্রসেসের আন্ডারে নাম্বার অফ সিটস বেড়ে যাবে। 3.2-তে মানে আমাদের উপরের যে সেকশনটা আছে এখানে যতগুলো কোটার ব্যাপারে কথা আছে সবগুলা অপ্রযোজ্য হয়ে যাবে যদি স্টুডেন্টগুলো 2025-26-এর শিক্ষার্থী না হয়ে থাকে, মানে প্রিভিয়াস কোনো বছরে যদি শিক্ষার্থী হয়ে থাকে তাদের জন্য এই কোটার যেই ফ্যাসিলিটিসগুলো আছে এগুলা অ্যাভেল করা যাবে না বা এগুলা গ্রহণযোগ্য হবে না। চলো এবার পরের পার্টে চলে যাই আমরা। এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনেক সময় যেটা হয় যে নাম্বারগুলো খুব কাছাকাছি হয়ে যায়, লেটস সে সবাই ম্যাথে 100 পাইছে, তারপরে হচ্ছে ফিজিক্সে 100 পাইছে, সো এই সময় তো অনেকগুলো ক্ল্যাশ হতে পারে। সো ওই ক্ল্যাশগুলো অ্যাভয়েড করার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান মোট নাম্বার প্রাপ্তদের, মানে ধরো সবাই 1200ই পাইছো বা সবাই কোনো একটা স্পেসিফিক নাম্বার পাইছো, যখন এরকম হবে তখন ওদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান, যেটাকে তুমি হচ্ছে অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট হিসেবে দিয়েছিলে, এই দুইটার মার্কসগুলো সাথে সাধারণ গণিত মানে জেনারেল ম্যাথ যেটা সবার জন্য কমন, ওটার মার্কসগুলো বিবেচিত হবে। সো এটাই মাথায় রাখতে হবে কিন্তু আমাদের। যদি আমরা দেখি যে বিজ্ঞানের সাবজেক্টগুলোতেও মার্কস মিলে গেছে তাহলে যেটা করা হবে সেটা হচ্ছে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রাপ্ত নাম্বার বিবেচনা অনুযায়ী তার পরবর্তীতে মেধাক্রমের অনুযায়ী আসন সংখ্যা ফিল আপ হবে। লাস্টলি আমরা যদি আরেকবার দেখি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান অথবা মোট নাম্বার যদি বিবেচিত হয় তাহলে ওদেরগুলা ইন্টারচেঞ্জ করা হবে ইংরেজি, গণিত এবং বাংলা বিষয় মার্কস দেখে। এই সিস্টেমটা শুধুমাত্র প্রযোজ্য হবে যদি মোট নাম্বার একই হয় দুইটা স্টুডেন্টের মধ্যে। সো এটা একটু মাথায় রাখতে হবে। এর পরের ইম্পর্টেন্ট পার্টটাতে আমরা চলে যাচ্ছি। এর পরের ইম্পর্টেন্ট পার্টটা এখানে আমরা যদি খেয়াল করি, এখানে লেখা আছে এই নীতিমালায় যাই কিছুই থাকুক না কেন, মানে যেটাই থাকুক এই পুরো ডকুমেন্টটাতে, স্কুল অ্যান্ড কলেজ সমমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো তুমি একটা স্কুলে আছো,
ওই স্কুলে তুমি সারা জীবন পড়ালেখা করেছো, এরপরে এখন ওই স্কুলটার কলেজে তুমি উত্তীর্ণ হবে। এটাই বলা আছে এখানে, যারা এই যে নিজের স্কুল থেকে সেম নিজের কলেজেই যেতে চায় তাদেরকে আসন সংখ্যা ফিল আপের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই এটা মেধার ভিত্তিতে, মানে ফর এক্সাম্পল ধরো তোমার কোনো একটা স্কুল ছিল, ওই স্কুলে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 4.7, এরপরে তুমি এসএসসিতে 4.7 বা তার অধিক পেয়েছো, শুধুমাত্র তখনই তোমার আবেদনটা অগ্রাধিকার পাবে। যদি তুমি 4.7 এর নিচে 4.5 পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার এটা অগ্রাধিকার পাবে না। সো অবশ্যই মনে রাখতে হবে, যেই স্কুলের নিজস্ব কলেজ আছে তাদের স্টুডেন্টরা যদি অ্যাপ্লাই করে তাদের কলেজে, তাহলে ওটা অবশ্যই অগ্রাধিকার পাবে। কিন্তু একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এই সকল মানে যারা যারা এই যে স্কুল থেকে হচ্ছে কলেজে যাচ্ছে তাদের প্রতিষ্ঠানের আবেদনটাও কিন্তু অনলাইনেই হবে। সো এমন না যে তুমি বসে থাকবা, তোমার স্কুলের রেজাল্ট দিছে, স্কুলে যে বলবা যে আমাকে কলেজে ঢুকায় দেন, এটা আসলে হবে না। যেটা করতে হবে, তোমাকে অনলাইন পদ্ধতিতে সবাই যেভাবে করছে ওইভাবে তোমার নিজের কলেজের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার চলে যাচ্ছি পরের পয়েন্টারটাতে। পরের পয়েন্টারটাতে মজার একটা জিনিস, যে কোনো কলেজ যদি চায় তাদের ন্যূনতম যোগ্যতাটা তারা নিজেরাই নির্ধারণ করতে পারে। মানে ফর এক্সাম্পল ধরো রাজগুত্তরা মডেল কলেজ যেটা নির্ধারণ করবে তার জন্য এই ন্যূনতম জিপিএ পয়েন্টটা লাগবে সেটা সেই বলবে, এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ যদি বলে যে আমার এই জিপিএটা লাগবে, ওটাও তারা নিজেরাই সেট করতে পারবে। এখান থেকে বোর্ডের ভিত্তিক কোনো নির্দেশনা নেই, এটা কলেজের উপরেই ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট। সেটা হচ্ছে ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে টাঙানো থাকবে। মানে তোমার কলেজের ন্যূনতম জিপিএ কত লাগবে, আসন সংখ্যা কয়টি আছে, কোন কোন বিভাগ আছে, কোন কোন বেলায় ক্লাস হতে পারে, সব কিছু তোমার তাদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে অবশ্যই দেওয়া থাকতে হবে। এবার চলে যাচ্ছি পরের পয়েন্টারটাতে। পরের পয়েন্টারটা যদি আমরা দেখি তাহলে লেখা আছে এখানে, সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্ধারিত আসন মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তালিকা সময় অনুযায়ী শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। মানে বোর্ড যে সময়টা দিয়েছে আমাদেরকে এই নোটিশের মধ্যে, যেই সময়ের মধ্যে শিক্ষার্থীকে ভর্তি করানো লাগবে, ওই সময়টাই কলেজগুলো পাবে ভর্তি করানোর জন্য। এর বাহিরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম কোনো কলেজ করতে পারবে না। সো এটা মাথায় রাখতে হবে যে বোর্ড থেকে যে নিয়মাবলীগুলো দিয়েছে কলেজগুলো কিন্তু এই নিয়মাবলী এবং এই টাইমলাইনটা, মানে ওরা কবে কলেজ আবেদন শুরু হবে, কবে কলেজ আবেদন সেকেন্ড ফেজে যাবে, থার্ড ফেজে যাবে অথবা শেষ হবে, ওই সব কিছুই অবশ্যই বোর্ড যেটা বলেছে ওটাই হতে হবে, এর বাহিরে ইচ্ছামাফিক করা যাবে না। এর পাশাপাশি যদি আমরা দেখি, এসএসসি ফল প্রকাশের পরবর্তী 45 কার্যদিবস মানে ওয়ার্কিং ডে, কার্যদিবসের মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রত্যেক বোর্ড প্রজ্ঞাপন জারি করে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত স্কেডিউল ঘোষণা করবে। এর মানে হচ্ছে এসএসসি রেজাল্টের 45 দিনের মধ্যে প্রতিটা কলেজ তাদের কলেজ আবেদন করার জন্য যেসব রিকোয়ারমেন্টস আছে এবং যে রেজাল্ট আছে, এটা অবশ্যই এসএসসি রেজাল্ট দেওয়ার পরে 45 কার্যদিবস মানে শুক্র আর শনিবার ছাড়া যেই কার্যদিবসগুলো আছে 45 দিনের মধ্যে এই পুরোপুরি প্রসেসটা শেষ করতে হবে। এখন যদি আমরা দেখি, শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা কলেজে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবে না, সবকিছুই করতে হবে তোমার অনলাইনে, ওদের যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটটি ফলো করে। এর পরের সেকশনে তাহলে আমরা চলে যাই। এরপরে আমরা দেখব যে ভর্তি সংক্রান্ত যতগুলো ভর্তির ফি আছে, হোক সেটা অ্যাপ্লিকেশনের ফি অথবা কলেজের ফি, সেই ফিগুলো অবশ্যই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। সো এটাও একটু আমরা মাথায় রাখবো। এবার আসি পরের পার্টটাতে, যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের এইখানের লাইনটা, যাবতীয় যত আসন সংখ্যা আছে, সিট রিকোয়ারমেন্টস আছে, এগুলো আছে, এগুলো নোটিশ বোর্ডে দিতে হবে। এটা তো আমি আগেই বলেছিলাম, এটাই এখানে লেখা আছে। তারপরে যদি আমরা দেখি, বোর্ডের নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত কিংবা অন্য কোনো বিষয়ে যদি তারা পাঠদান করতে চায়, এটা অবশ্যই শিক্ষা বোর্ড থেকে আগে পারমিশন নিতে হবে, এছাড়া নিজেরাই ইচ্ছামাফিক কলেজ কিছু করতে পারবে না।
এরপরে যদি দেখি অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা তাদের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। মানে আবেদন করার পরে যারা তোমরা সিলেক্ট হয়েছে অথবা যারা যারা নির্বাচিত হয়েছে কলেজের জন্য, শুধুমাত্র তাদের যেই তালিকাটা আছে এই তালিকাটা প্রত্যেকটা কলেজ নিজের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে এটা অবশ্যই টাঙানো রাখতে হবে। সো এটা মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যদি আমরা দেখি, এটা আমাদের জন্য কয়েকটা এখানে গুরুত্বপূর্ণ আরো কিছু ইনফরমেশন। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নাম্বারপত্র দাখিল করতে হবে। সো অবশ্যই তোমাদের এই জিনিসটা রেডি করেই কলেজের আবেদনের জন্য যেতে হবে। পরে যদি আমরা দেখি, সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য কিন্তু এখান থেকে বলাই আছে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ফি যতদূর সম্ভব মওকুফ করা যায় সেটার ব্যবস্থাটা গ্রহণ করবে। সো যারা যারা হচ্ছে এই ধরনের স্টুডেন্টরা আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের রেলেভেন্ট যে স্টেক হোল্ডারগুলো আছে ওদের সাথে কথা বলবে এবং কথা বলে তোমাদের এই সার্ভিসেসগুলো নিয়ে নিবে। এবার আসছি, যদি ভর্তি প্রক্রিয়া তুমি চালাও কোনো একটা বেসরকারি কলেজে, তখন ভর্তি ফি সহ মাসিক বেতন এবং অন্যান্য জিনিস অবশ্যই কলেজের ওয়েবসাইটে থাকতে হবে। এটা লেখা আছে, নোটিশ বোর্ড এবং কলেজের ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে, এটা বলা আছে। তারপরে যদি আমরা দেখি, কোনো শিক্ষার্থীর নিকট হতে বোর্ড অনুমোদিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রসিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে। মাথায় রেখো গাইস, কলেজ আবেদনের সময় অনেক মানুষই যেটা করবে, তোমার কাছ থেকে টাকা নিতে চেষ্টা করবে যে এই টাকা দেন ওই টাকা দেন, তাহলে আপনাকে এই কলেজে ভর্তি করে দেবো ওই কলেজে ভর্তি করে দেবো। আসল কথা বলছি, পুরো সিস্টেমটা অনলাইনে রান করা এবং আমাদের বুয়েটের বড় ভাই আপুদের বানানো, কোনোভাবেই এই সিস্টেমে কারচুপি করা যাবে না। সো তোমাদের অবশ্যই বারবার দেখতে হবে যে তুমি যেই টাকাটা দিচ্ছ ওটাই কি একমাত্র দেওয়ার যোগ্য টাকাটা কিনা, এবং এর থেকে অতিরিক্ত যেন তোমরা কোথাও না দিয়ে বসো। অন্য কাউকে দিয়ে না করিয়ে নিজেরা করলেই কলেজে ভর্তির আবেদনটা সবচেয়ে ভালো হবে। সো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপরে যদি আমরা চলে যাই, এরপরে আমরা দেখব যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে বোর্ডের বিজ্ঞপ্তি ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে, এখানে ফাইনাল প্রসেসটা বলতেছে, ফি প্রদান করে কলেজ বিভাগ ও বিষয় পরিবর্তন করতে পারবে। এবার আসি ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তির ক্লাস শুরু নিয়ে। উপনীতি 3.9 এবং 4.2 মোতাবেক প্রজ্ঞাপন প্রকাশের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সো এটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে ঝামেলা হতে পারে। পরবর্তীতে আমরা যদি যাই, এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা আমাদের লাজে লাগবে সেটা হলো নীতিমালা প্রবর্তন ও প্রয়োগ। এইখানে পুরো ডকুমেন্টটাতে যা যা বলা আছে এটা কিন্তু এই ভিডিওতেই আমি তোমাকে দেখিয়ে দিয়েছি এবং এই পিডিএফটিতে সেটাই লেখা যে দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ অথবা সমমান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে। অর্থাৎ এই পিডিএফটিতে এই ডকুমেন্টটিতে যেই তথ্যগুলো দেওয়া আছে, যেই তথ্যগুলো বলা আছে, এই তথ্যগুলাই ফলো করে প্রত্যেকটা কলেজে তাদের কলেজ আবেদনের প্রক্রিয়াটা শেষ করতে হবে। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদেরকে এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে তোমরা নিজে বাসায় বসে বসে পড়ে ফেলতে পারো। এর পাশাপাশি ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখতে চাই, কলেজ অ্যাডমিশনের ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবে, কলেজ অ্যাডমিশনের কোন কলেজ কোন সিকোয়েন্সে দিবে, এই সব কিছু নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে আপলোড করব। সো ওটার জন্য অবশ্যই চোখ খোলা রাখবে। এবং আমাদের এইচএসসি 27, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপে কিন্তু আমরা প্রতিনিয়ত কলেজ আবেদন এবং এইচএসসি পড়ালেখা কিভাবে করতে হবে গাইডলাইনগুলো নিয়ে সবকিছু নিয়ে আমাদের টিচাররা সবসময় অ্যাক্টিভ থাকে। সো তোমরা যদি কলেজ আবেদন নিয়ে যা যা প্রশ্ন আছে যদি কোথাও করতে চাও অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করে দিবে, ওখানে আমাদের টিচাররা তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে।